আছি চ্যানেল আই সংবাদে সংবাদ কক্ষে আপনাদের সাথে আছি আমি প্রিয়াঙ্কা। বিস্তারিত সংবাদে শুরুতেই জানিয়ে দিচ্ছি সুপার ফ্রেশ ফর্টিফাইড সয়াবিন তেল সংবাদ শিরোনামগুলো। সংস্কার কমিশনের কাজ শুরুর কথা থাকলেও প্রজ্ঞাপনের জন্য হয়নি, প্রক্রিয়াটি দীর্ঘায়িত না করতে কমিশনারদের পরামর্শ। গুজব ছড়িয়ে পোশাক শ্রমিকদের আন্দোলনে নামানো হয়েছে বললেন শ্রম উপদেষ্টা। দেশে বিচার বহির্ভূত হত্যাকাণ্ড ঘটছে না বলে স্বরাষ্ট্র উপদেষ্টার দাবি। রজত জয়ন্তী পেরিয়ে ২৬ বছরে পদার্পণ করল দেশের প্রথম ডিজিটাল টেলিভিশন চ্যানেল আই। চেতনায় জাগিয়ে তুলেছে গভীর প্রত্যয় হৃদয়ে বাংলাদেশ। সামগ্রিক ক্রিকেট উন্নয়নে অগ্রাধিকার দিয়ে কাজ করছেন ফারুক আহমেদ। ক্রীড়াঙ্গনের অগ্রযাত্রায় চ্যানেল আইয়ের ভূমিকার প্রশংসা। সবুজে সাজাই বাংলাদেশ স্লোগানে ময়মনসিংহে প্রকৃতি ও জীবন ক্লাবে চারা বিতরণ, একটি করে গাছ রোপণে সুধীজনদের আহ্বান। এবং কানপুর টেস্টে বাংলাদেশকে ৭ উইকেটে হারিয়ে স্বাগতিক ভারতের ২-০তে সিরিজ জয়। দ্বিতীয় ইনিংসেও টাইগারদের ব্যাটিং ব্যর্থতা। সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আই এর ইউটিউব চ্যানেলে এবং চ্যানেল আই এর ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। যাচ্ছে বিস্তারিত সংবাদে। ১ অক্টোবর থেকে সংস্কার কমিশনের কাজ শুরুর কথা থাকলেও প্রজ্ঞাপনের জন্য তা এখনও হয়নি। প্রজ্ঞাপন হলেই আনুষ্ঠানিকভাবে কাজ শুরু করবেন কমিশনাররা। সংস্কারের জন্য রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনার বিষয়টিকে সাধুবাদ জানালেও প্রক্রিয়াটি যেন দীর্ঘায়িত না হয় সেদিকে নজর রাখার পরামর্শ দিয়েছেন কমিশনাররা। বিস্তারিত জানাচ্ছেন রফিকুল বাশার। কিছু জাতীয় ভিত্তিক সংস্কার সম্পন্ন করা জরুরি হয়ে পড়েছে। অন্তর্বর্তী সরকার বিভিন্ন খাতে সংস্কারের জন্য যে কমিশনারদের নাম ঘোষণা করেছেন তারা কাজ শুরুর অপেক্ষায়। নির্বাচন ব্যবস্থা, পুলিশ প্রশাসন, বিচার বিভাগ, দুর্নীতি দমন, জনপ্রশাসন ও সংবিধান সংস্কারের জন্য কমিশনারদের নাম ঘোষণা করা হলেও এখনও তার প্রজ্ঞাপন হয়নি। ঠিক হয়নি তাদের সবার কার্যালয়। তবে দ্রুতই এসব সমস্যার সমাধান হবে বলে আশা করছেন কমিশনাররা। সুষ্ঠু নির্বাচন আর দুর্নীতিমুক্ত সমাজ গঠনের জন্য যে সংস্কার প্রয়োজন তা করবেন বলে জানিয়েছেন সংশ্লিষ্ট দুই কমিশনার। আমি আশা করি যে শিগগিরই প্রাতিষ্ঠানিকভাবে প্রজ্ঞাপন জারি হবে এবং প্রজ্ঞাপন জারির পরে আমরা আনুষ্ঠানিকভাবে কাজ শুরু করতে পারব। এই সুপারিশগুলো নিয়েই আমার যে ধারণা আর কি, যে সরকার, অন্তর্বর্তীকালীন সরকার রাজনৈতিক দলের সাথে আলাপ আলোচনা করবে। মূল লক্ষ্য তো হলো একটা নির্বাচন করা। তো এর মাধ্যমেই নির্ধারিত হবে কবের মধ্যে নির্বাচন সম্ভব হবে। একদিক থেকে আমলাতন্ত্র, অন্যদিক থেকে রাজনৈতিক ব্যাপার, এটার কারণে যারা ক্ষমতায় থাকে তাদের যখন অভিযোগ থাকে সেক্ষেত্রে কোনো কার্যকর পদক্ষেপ নিতে পারে না। এই চক্রটাকে, এই যে সমস্যাটাকে, এটাকে ভাঙতে হবে। সেটা কী করে সম্ভব সেটা আমরা বিবেচনা করবো। আমাদের উচ্চ পর্যায়ের দুর্নীতি বাংলাদেশে এবং তার সাথে জড়িত অর্থ পাচার, এগুলোর ক্ষেত্রে যে কয়েকটি প্রতিষ্ঠান আছে যারা স্ব অবস্থান থেকে এবং সামষ্টিকভাবে সমন্বয়ের মাধ্যমে দুদকের সাথে কাজ করার কথা, সেখানে প্রচণ্ড ঘাটতি আছে আমরা যেটা লক্ষ্য করেছি। রাজনৈতিক দলের সঙ্গে আলোচনার পর যে সংস্কারের কথা উঠেছে তাকে স্বাগত জানিয়েছেন এই দুই কমিশনার। রাজনৈতিক দলের সাথে আলাপ আলোচনা করতেই হবে এবং এই আলোচনাটা সার্বক্ষণিকভাবে অব্যাহত থাকতে হবে আমি মনে করি। তো আমাদের এই প্রসঙ্গে এই যে কমিশনগুলো গঠন করা হলো, আমাদের কাজটা কিন্তু কতগুলো টেকনিক্যাল সলিউশনে আসা। আলাপ আলোচনা করাটা, অব্যাহত রাখাটা কোনো নেতিবাচক কিছু নয়, এটা ইতিবাচক আমি মনে করি। রাষ্ট্র সংস্কারের যে এজেন্ডার কথা বলছে আমাদের তরুণ প্রজন্ম, যে আন্দোলন যেটা বলছে, সেটা যদি আমাদের রাজনৈতিক এবং আমলাতান্ত্রিক অঙ্গনে যদি সেটার ওনারশিপ না হয়, তাহলে এই রাষ্ট্র সংস্কারের তো পুরো অর্থটা মানে সাফল্য অর্জিত হবে না। কাজে আমি মনে করি যে এটা যৌক্তিক বিভিন্ন পর্যায়ে রাজনৈতিক দলগুলোকে সেটাকে সম্পৃক্ত করা, যাতে করে একটা ইনক্লুসিভ হয়। এটা আবার দীর্ঘসূত্রিতার সৃষ্টি করার ঝুঁকি আছে, সেটা বিবেচনায় নিতে হবে। সংস্কার টিকিয়ে রাখতে রাজনৈতিক ও আমলাতান্ত্রিক শুদ্ধাচার প্রয়োজন বলে মনে করেন তারা। রফিকুল বাশার, চ্যানেল আই, ঢাকা। শ্রম উপদেষ্টা বলেছেন, গুজব ছড়িয়ে আশুলিয়ায় শ্রমিকদের মাঠে নামানো হয়েছে। শ্রমিকদের মধ্যে অনুপ্রবেশকারীরা প্রথমে আইনশৃঙ্খলা বাহিনীর ওপর গুলি চালায়, তারপরও একজন শ্রমিকের মৃত্যু অনাকাঙ্ক্ষিত। স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, দেশে বিচার বহির্ভূত কোনো হত্যাকাণ্ড ঘটছে না। যৌথ অভিযানে কেউ মারা যায়নি, অপারেশনে গেলে 2-1 জনের গুলিবিদ্ধ হয়েছে মাত্র। রিজভি নেওয়াজের রিপোর্ট।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আইনশৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা পরিষদের বৈঠক। প্রায় 2 ঘন্টার বৈঠকে আসন্ন দুর্গাপূজার প্রস্তুতি, পাহাড়ে অসন্তোষ এবং সাভার গাজীপুরে শ্রমিক অসন্তোষ নিয়ে আলোচনা হয়। ব্রিফিংয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা দাবি করেন, এবছর পূজা আয়োজন সবচেয়ে সুন্দর এবং নির্বিঘ্ন হবে। আমাদের যত ধরনের পদক্ষেপ নেওয়া আমরা তা নিব এবং আমরা আশা করব এবারের পূজা যত পূজা হয়েছে ওর থেকে এইবারের পূজাই সবচেয়ে বেশি ভালো হবে। তো আমাদের আইনশৃঙ্খলা পরিস্থিতিতে খুব ভালো আমি বলবো না, বাট স্যাটিসফ্যাক্টরি আমি বলবো। পার্বত্য চট্টগ্রাম দেখুন শান্তি চুক্তি হওয়ার পর একটা যেমন ইউপিডিএফ তারা কিন্তু মানে হাতিয়ার সারেন্ডার করে নাই, জেএসএসরা কিন্তু হাতিয়ার শুধু সারেন্ডার করছিল। এখন এই ইউপিডিএফ জেএসএর তাদের ভিতরে একটা ইন্টারনাল ঝামেলা আছে, প্লাস অন্যান্য যারা সিটিজেন ওখানে আছে তাদের ভিতরেও একটা সমস্যা আছে এবং তারা সবাই যেন মিলমিশে কীভাবে থাকতে পারে ওই আমাদের ব্যবস্থাটা করতে হবে। অনেক সময় তারা কিছু কিছু অস্ত্র এবং ট্রেনিং বাইরে থেকেও পাচ্ছে, ওইটা থেকে যেন না পায় ওইটারও আমাদের একটা ব্যবস্থা করতে হবে। শ্রমিক অসন্তোষের বিষয়ে কথা বলেন শ্রম উপদেষ্টা। গুজব ছড়ানো হয়েছিল কারখানাগুলোতে যে আইনশৃঙ্খলা বাহিনী একজনকে রেপ করেছে এবং 2 জনকে খুন করে ডেড বডি ফেলে রেখেছে, এই ধরনের একটা গুজব ছড়ানো হয়েছিল। সেই গুজবের ভিত্তিতে কারখানাগুলো থেকে শ্রমিকদেরকে নামিয়ে আনা হয়েছিল। প্রথম গুলিটা শ্রমিকদের ভেতরে থেকে দুষ্কৃতিকারীরা ছুড়েছিল এবং সেখান থেকেই মূলত গোলাগুলির সূত্রপাত হয় এবং সেখানে দুঃখজনকভাবে আমাদের একজন শ্রমিক নিহত হন। এই গুজব ছড়িয়ে এই যে মুখোমুখি দাঁড় করিয়ে দেওয়া হলো, এই যে একটা উত্তেজনাকর পরিস্থিতি তৈরি করা হলো, আমাদের সূত্রপাতটার দিকে খেয়াল করতে হবে। সেখানে আইনশৃঙ্খলা বাহিনী বাধ্য হয়েছে এবং আপনারা দেখেছেন যে সংঘর্ষে আইনশৃঙ্খলা বাহিনীরও 13 জন সদস্য মারাত্মকভাবে আহত হয়েছেন, চিকিৎসারত আছেন। আইন শৃঙ্খলা বাহিনীর গুলিতে নিহত শ্রমিকের পরিবারকে ক্ষতিপূরণ হিসেবে 13 লাখ টাকা দেওয়া হবে বলে ব্রিফিংয়ে জানানো হয়। রিজভিনা ওয়াজ, চ্যানেল আই, ঢাকা। ইসরায়েলের ভূখণ্ডে অন্তত 200টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে ইরান। হিজবুল্লাহ প্রধান হাসান নাসরুল্লাহকে হত্যার প্রতিশোধে এই হামলা বলে জানিয়েছে তেহরান। সাধারণ মানুষ নয়, এই হামলার লক্ষ্য ছিল ইসরায়েলের সামরিক ঘাঁটি। তেল আবিবের জবাব দিলে পরবর্তী ধাপের হামলা আরও জোরদার হবে বলে জানিয়েছে ইরান। তবে হামলার প্রতিশোধ নেওয়ার হুমকি দিয়ে ইসরায়েলের প্রধানমন্ত্রী বলেছেন, বড় ভুল করেছে ইরান, এজন্য তাদের চরম খেসারত দিতে হবে। ইরানের ক্ষেপণাস্ত্র হামলার কঠোর জবাব দেওয়ার হুমকি দিয়েছে যুক্তরাষ্ট্র। বলেছে এই হামলার জন্য ইরানকে ভয়াবহ পরিণতি ভোগ করতে হবে। ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় তাৎক্ষণিকভাবে কেউ হতাহতের খবর পাওয়া যায়নি। তবে ইসরায়েল জুড়ে জরুরি অবস্থা জারি করা হয়েছে। এত কিছুর পরও লেবাননে স্থল অভিযান অব্যাহত রেখেছে ইসরায়েল। সুব্রত গাইনের রিপোর্ট। লেবাননে স্থল অভিযান শুরু করার পরই ইসরায়েলকে লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। ইসরায়েলের সেনাবাহিনী এমনটাই দাবি করেছে, এমনকি সেনাবাহিনীর এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে। এদিকে ক্ষেপণাস্ত্র হামলায় ইসরায়েল জুড়ে সাইরেন বাজছে এবং দেশটির নাগরিকেরা নিরাপদ আশ্রয়ের সন্ধানে ছুটছেন। ইসরায়েলের রাষ্ট্রীয় টেলিভিশনে সরাসরি সম্প্রচারকালে রিপোর্টারদের মাটিতে শুয়ে পড়তেও দেখা গেছে। বার্তা সংস্থা রয়টার্সের সাংবাদিকরা ইরান ও ইসরায়েলের প্রতিবেশী দেশ জর্ডানের আকাশসীমায় ক্ষেপণাস্ত্রকে লক্ষ্যভ্রষ্ট করতেও দেখেছেন। ইসরায়েলি সংবাদ মাধ্যমের খবরেও বলা হয়, ইরান 100-ও বেশি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। এমন ঘটনায় ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী আইডিএফ এক বার্তায় দেশের নাগরিকদের সতর্ক থাকার আহ্বান জানিয়েছে। একই সঙ্গে স্থানীয় সেনা কমান্ডের নির্দেশনা অনুসরণ করতে বলেছে। এর আগে ইসরায়েলের সেনাবাহিনীর পক্ষ থেকে বলা হয়, ইরান থেকে বড় ধরনের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালানো হতে পারে। হামলার সময় নাগরিকদের নিরাপদ কক্ষে অবস্থান করতে বলা হয়। লেবাননে ইসরায়েলের বোমা হামলায় ইরান সমর্থিত সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর নেতা হাসান নাসরাল্লাহ নিহত হয়। এর বদলা নেওয়ার ঘোষণা দিয়ে আসছিল ইরান। এদিকে ইসরায়েলে সরাসরি ক্ষেপণাস্ত্র হামলায় মধ্যপ্রাচ্যের উত্তেজনা আরও বাড়ালো। সুব্রত গাইন, চ্যানেল আই। বাংলা ভাষায় টেলিভিশনে এক নতুন দিগন্ত শুরু করেছিল চ্যানেল আই। চ্যানেল আইয়ের জন্মদিন মানেই ভিন্ন কিছু।
তবে এবারের জন্মদিনে বিশেষ কোনো আয়োজন রাখা হয়নি, কাটা হয়নি জন্মদিনের কেকও। জন্মদিন আয়োজনের পুরো অর্থ এবং কর্মীদের একদিনের বেতন দেয়া হয়েছে ছাত্র জনতার আন্দোলনে আহত এবং বন্যার্তদের সহায়তায়। মোস্তফা মল্লিকের রিপোর্ট। 25 বছর আগে নতুন পথের যাত্রা শুরু করেছিল দেশের প্রথম ডিজিটাল স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল আই। শুরু থেকেই লাল সবুজের প্রতিষ্ঠানটি জনগণের জন্য এক স্বপ্নের মঞ্চ হয়ে ওঠে। দর্শকের ভালোবাসা ও সমর্থনে চ্যানেল আই পৌঁছেছে আজকের অবস্থানে। তবে এবার একটু ব্যতিক্রম। চ্যানেল আই প্রাঙ্গণে রাখা হয়নি বিশেষ কোনো আনুষ্ঠানিকতা। কোনো আয়োজন না থাকলেও চ্যানেল আইকে যারা হৃদয় দিয়ে অনুভব করেন তারা ছুটে এসেছিলেন প্রিয় প্রতিষ্ঠানে। আমরা যারা ইন্ডাস্ট্রিতে কাজ করেছি আমাদের জন্য চ্যানেল আই ভীষণ একটা ভরসার জায়গা, খুব একটা নিজের জায়গা। সাধারণ মানুষকে যেভাবে উদ্বুলিত করে দেশের জন্য, জনতার জন্য, ছাত্রদের জন্য কথা বলেছে সেটি কিন্তু আবারও প্রমাণ করবার চেষ্টা করছে চ্যানেল আই। আমরা কিন্তু আমাদের অনেকের ফ্যামিলির অনেকের বার্থডে ভুলে গেল, চ্যানেল আইয়ের জন্মদিনটা আমরা ভুলি না। হৃদয় নিংড়ানো ভালোবাসাটা শুধুমাত্র চ্যানেল আই বোঝে বলে আমি মনে করি, তাই চ্যানেলের প্রতিবদ্ধ বিষয় থাকে হৃদয় বাংলাদেশ। অসংখ্য ধন্যবাদ চ্যানেল আইকে, এত সুন্দর অনুষ্ঠানগুলো উপহার দিচ্ছে চ্যানেল আই। এই সবার ভালোবাসাটুকু নিয়ে আমাদের চ্যানেল আই এগিয়ে যাবে ইনশাআল্লাহ। বাংলাদেশে এই একটা চ্যানেল যে বাংলাদেশের প্রয়োজন অনুসারে প্রত্যেকটা প্ল্যাটফর্মের অনুষ্ঠান করা। আপনারা আছেন চ্যানেল আইয়ের সাথে, তারা অসম্ভব ভালো কাজ করছেন, তো আপনাদের জন্য আমার অনেক অনেক শুভকামনা। সেরা কণ্ঠ চ্যানেল আই, তারপর খুদে গানরাজ, এই ধরনের প্রোগ্রামগুলো আসলে দেখি। সো চ্যানেল আই বরাবরই খুব ভালো কাজ করছে। চ্যানেল আই কর্তৃপক্ষ বলছে প্রিয় বাংলাদেশ এগিয়ে যাক, এটাই সবার কামনা। সবার চেয়ে দেশ বড়। আমরা এবার ২৬ বছরে পৌঁছে এই কথাটা খুব বিশেষভাবে উপলব্ধি করেছি। ছাত্র জনতার বৈষম্য বিরোধী আন্দোলনে এবার যারা আত্মাহুতি দিয়েছেন, যারা আহত হয়েছেন, চিকিৎসার মধ্যে আছেন, তাদের জন্য আমাদের দায়িত্বটা এবার আমাদের কোনো আনন্দ আয়োজনের চাইতে অনেক বেশি প্রয়োজন। ঢাকায় এই মুহূর্তে আমরা হয়তো সকলে নেই, বিশেষ করে ফরিদুর রেজা সাগর, যিনি সবসময় সব কিছুর পেছনে থাকেন এবং বলতে গেলে তারই উৎসাহ উদ্দীপনায় চ্যানেল আইয়ের সৃষ্টি আমরা সকলে মিলে তার সাথেই ছিলাম, এখনও আছি। বন্যা দুর্গত এবং এই যে যারা বৈষম্য বিরোধী আন্দোলনে যারা আহত হয়েছে তাদের কথা চিন্তা করে আমরা এবার সেলিব্রেশনটা সেভাবে করছি না। পাশাপাশি আমরা আমাদের এই যে খরচটা হয় সেই খরচ এবং আমাদের একদিনের সবার যেই পারিশ্রমিক যে অথবা যদি স্যালারি বলি সেটা আমরা কন্ট্রিবিউট করব। খুব যে বড় কোনো কন্ট্রিবিউশন তা না, কিন্তু অ্যাটলিস্ট আমরা সহমর্মিতা প্রকাশ করছি এইভাবে। এটা উদ্দেশ্যটা এরকম যে সবাই সবার জায়গা থেকে করছে, এতে কোনো সন্দেহ নেই, কিন্তু এটাও একটা মেসেজ আমরা দিতে চাচ্ছি যেন হতে পারে। এখন দেখেন যে সময় আমি দাঁড়িয়ে কথা বলছি আমাদের দক্ষিণ পূর্বাঞ্চলীয় জেলাগুলো থেকে কিন্তু বন্যা সরে গেছে, কিন্তু উত্তরাঞ্চলে আবার ভয়াবহ বন্যা দেখা দিচ্ছে। তো বন্যার্থীদের পাশে সবাই যাতে যায় এটাই জায়গা। আর এই সময়ের ভিতরে অবশ্যই গত 25 বছর যাবৎ চ্যানেলের সাথে যারা ছিলেন, দর্শক থেকে শুভানুধ্যায়ী, দেশের রাজনৈতিক সুশীল সব সমাজের যারা, বিশেষ করে দর্শক, সবার প্রতি চ্যানেলের পক্ষ থেকে অনেক অনেক মোবারকবাদ। 25 পেরিয়ে চ্যানেল আই 26-এ আরও এক ধাপ এগিয়ে নতুন সম্ভাবনার দিক। গেল 25 বছর ধরে কত আনন্দ দর্শকদের সঙ্গে ভাগাভাগি করেছে এই চ্যানেল আই। চ্যানেল আই আরও যেতে চায় বহুদূর, সঙ্গে রাখতে চায় আপনাদের। সাফল্যের যত সিঁড়ি আছে সবগুলো বেয়ে যেতে চায় আপনাদেরকে নিয়েই। ঢাকার চ্যানেল আই স্টুডিও থেকে মোস্তফা মল্লিক, চ্যানেল আই।
দেশের প্রথম ডিজিটাল বাংলা টেলিভিশন স্টেশন চ্যানেল আই এর ২৬ বছরে পদার্পণের শুভেচ্ছা জানিয়েছে বিভিন্ন রাজনৈতিক দল। বস্তুনিষ্ঠ সংবাদ ও হৃদয়ে বাংলাদেশকে লালন করে আলোচনা সহ নানা আয়োজনের প্রশংসা করেছেন রাজনীতিবিদরা। তাদের প্রত্যাশা দিন দিন আরও মানোন্নয়নের মধ্য দিয়ে এগিয়ে যাবে চ্যানেল আই। তাফামুল ইসলামের সহযোগিতায় বিস্তারিত জানাচ্ছেন রাহুল রায়। প্রথম ডিজিটাল বাংলা চ্যানেল, চ্যানেল আই। ১৯৯৯ সালের ১ অক্টোবর যাত্রা শুরুর পর চ্যানেল আইয়ে সংবাদ সম্প্রচার শুরু হয় ২০০১-এর ১ অক্টোবর। প্রতি বছরই বর্ণিল আয়োজনে চ্যানেল আইয়ের জন্মদিন উদযাপনে অংশ নেন সর্বস্তরের মানুষ। তবে এবার কোনো উৎসব আয়োজন নেই। আয়োজনের জন্য বরাদ্দ করা পুরো অর্থই দেওয়া হবে বন্যার্ত এবং বৈষম্য বিরোধী আন্দোলনে শহীদদের পরিবার ও আহতদের চিকিৎসায় সহায়তা তহবিলে। তবে চ্যানেল আইয়ের এই গর্বের দিনে শুভেচ্ছা জানিয়েছেন রাজনীতিবিদরা। চ্যানেল আই ইলেকট্রনিক চ্যানেল হিসেবে বাংলাদেশের গণমানুষের কাছে অত্যন্ত পরিচিত প্রিয় একটি নাম। তাদের সাংস্কৃতিক যে কর্মসূচিগুলো, প্রোগ্রামগুলো, সেগুলো মানুষের যথেষ্ট দাগ কাটে। আর একই সঙ্গে তাদের যে কৃষিভিত্তিক, যেটা আপনার শাইখ সিরাজ সাহেবের হৃদয়ে মাটিও মানুষ, এটাও দীর্ঘকাল ধরে বাংলাদেশের মানুষের কাছে অত্যন্ত একটা প্রোগ্রাম। জনগণের সঙ্গে তাদের সম্পর্ক যেন ওতপ্রোতভাবে থাকে, এই আশা আমরা করি। তাদের সকলকে আমার শুভেচ্ছা জানাচ্ছি দলের পক্ষ থেকে, দেশনেত্রী বেগম খালেদার পক্ষ থেকে, ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের পক্ষ থেকে। শুধু উৎসবের টাকাই নয়, চ্যানেল আইয়ের কর্মীদের একদিনের বেতনও দেওয়া হচ্ছে বন্যার্ত এবং বৈষম্য বিরোধী আন্দোলনে শহীদদের পরিবার ও আহতদের চিকিৎসায় সহায়তার জন্য। চ্যানেল আইয়ের এমন উদ্যোগকে দৃষ্টান্ত হিসেবে দেখছেন রাজনীতিবিদরা। উদ্যোগে সামিল হয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামের আমির। চ্যানেল আই পরিবারের সমস্ত সদস্যবৃন্দ এবং চ্যানেল আইয়ের দর্শকবৃন্দকে মোবারকবাদ জানাচ্ছি। প্রত্যাশা ব্যক্ত করছি অতীতের মতো আগামীর দিনগুলোতেও জাতির প্রয়োজনে আইনের শাসন, ন্যায় বিচার, গণতন্ত্র, মানবাধিকার সমুন্নত করতে এবং জাতিকে ঐক্যবদ্ধ করতে এবং রাখতে চ্যানেল আই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। চ্যানেল আইয়ের অন্যান্য যে উদাহরণমূলক যে কর্মকাণ্ডগুলো, তার মধ্যে এটাও একটি অত্যন্ত প্রশংসনীয় একটি কর্মকাণ্ড। আমি চ্যানেল আইয়ের সকল পর্যায়ের কর্মকর্তাদের ধন্যবাদ জানাই সেজন্য। সংবাদ, অনুষ্ঠান, টকশো সহ চ্যানেল আইয়ের প্রতিটা আয়োজনেই সঙ্গে থাকতে চান রাজনীতিবিদরা। এই শুভ দিনে আমি চ্যানেল আইয়ের সঙ্গে সংশ্লিষ্ট সবাইকে আমার অন্তঃস্থল থেকে শুভেচ্ছা জানাচ্ছি, অভিনন্দন জানাচ্ছি। চ্যানেল আইয়ের সঙ্গে আমার অনেক স্মৃতি, রাজনীতিতে আমার পরিচয় করিয়ে দিয়েছে বলে বলা যায় এক কথায় চ্যানেল আই। তো সেই কারণে আমার অনেক কৃতজ্ঞতা চ্যানেল আইয়ের প্রতি, এবং এরা সামনের দিকে আরও ভালো করুক, আরও সুন্দরভাবে তারা পরিচালিত হোক। দেশ ও জাতির কল্যাণে তারা যতটুকু অবদান রেখেছে সামনে আরও বেশি করে রাখবে, এই প্রত্যাশা করছি। চ্যানেল আইকে ২৬তম জন্মবার্ষিকীতে অনেক শুভেচ্ছা। আমরা আশা করি বিগত দিনগুলির মতোই চ্যানেল আই জনগণের কথা বলবে, মানুষের কথা বলবে, গণতন্ত্রের কথা বলবে। চ্যানেল আই তার অনুষ্ঠান নির্মাণ সহ নিরপেক্ষ সংবাদ প্রচারের ক্ষেত্রে তার ধারাবাহিকতা অব্যাহত রাখবে। প্রতিষ্ঠাবার্ষিকীতে চ্যানেল আইয়ের প্রতি সেটিই কাম্য। রাজনীতিবিদদের প্রত্যাশা, জাতি ও রাষ্ট্রের যে কোনো প্রয়োজনে হৃদয়ে বাংলাদেশকে ধারণ করা চ্যানেল আই অগ্রণী ভূমিকা রাখবে। রাহুল রায়, চ্যানেল আই, ঢাকা। সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজার পুণ্য লগ্ন শুভ মহালয়া আজ ভোর ৬টা থেকে সকাল ৭টা পর্যন্ত অনুষ্ঠিত হয়েছে মহালয়ার পূজা আচারবিধি। রাজধানীর ঢাকেশ্বরী মন্দিরে রয়েছেন সুলতানা হিমু। এ বিষয়ে জানতে যাচ্ছি তার কাছে। হিমু, শারদীয় দুর্গাপূজার পুণ্য লগ্ন শুভ মহালয়ার পূজা আচারবিধি সম্পর্কে বিস্তারিত জানাবেন।
ভাইয়া ফোন কেটে গেছে। দর্শক, আমরা সংযোগের জন্য অপেক্ষা করছি। দর্শক, যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে, আমরা পরবর্তী সংবাদে যাচ্ছি। হঠাৎ করে দায়িত্ব নিলেও দেশের ক্রিকেটকে সামগ্রিকভাবে এগিয়ে নেওয়াই তার মূল লক্ষ্য বলে জানিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নতুন সভাপতি ফারুক আহমেদ। রজত জয়ন্তীর মাইল ফলক পেরিয়ে যাওয়ার পথে শুধু ক্রিকেটে নয়, পুরো ক্রীড়াক্ষেত্রে চ্যানেল আই এর বিশেষ অবদান উল্লেখ করে বিসিবি সভাপতি সেটিকে অব্যাহত রাখার তাগিদ দিয়েছেন। রিপোর্ট করছেন আরিফ চৌধুরী। এক যুগ পর পরিবর্তন এসেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবির শীর্ষ পদে। আলোচনায় না থেকেও অনেকটা নাটকীয়ভাবেই বোর্ডের দায়িত্ব নিয়েছেন জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ফারুক আহমেদ। কথার চেয়ে কাজেই বেশি মনোযোগী ফারুক ইতিমধ্যে নিজের একটা গোলও সেট করেছেন। আগে কাজ করবেন, পরে বলবেন। রজত জয়ন্তী পেরিয়ে ২৬ বছরে পা দেয়া চ্যানেল আইয়ের মাইল ফলক স্পর্শের এই সময়টিকে গর্বের সাথে স্মরণ করেছেন বোর্ড সভাপতি ফারুক আহমেদ। চ্যানেলের সাথে সম্পর্ক অনেক পুরনো। চ্যানেল আই রজত জয়ন্তী পেরিয়ে ২৬ বছর পদার্পণ করেছে। অত্যন্ত আমি এ উপলক্ষে চ্যানেল আই পরিবারের সকল সদস্যদেরকে শুভেচ্ছা জানাচ্ছি। বিশেষ করে চ্যানেল আইয়ের ক্রীড়াক্ষেত্রে যে অবদান, সেই জন্য আমাদের স্পেশাল থ্যাঙ্কস ফ্রম দ্য ক্রিকেট বোর্ড, যাতে আরও উত্তরোত্তর আরও এগিয়ে যায় চ্যানেল আই, এবং এটা আমাদের ক্রিকেট বোর্ড থেকে সেই কামনাই থাকবে। বিশেষ করে ক্রীড়াক্ষেত্রে চ্যানেল আই দীর্ঘ পরিক্রমা অতিক্রম করে অবদানের জন্য আমি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে প্রেসিডেন্ট হিসাবে আবারও নতুন করে তাদের সমৃদ্ধ সাফল্য কামনা করছি। আমি আশা করব চ্যানেল আই আরও অনেক দূরে এগিয়ে যাবে। জাতীয় দলের অধিনায়কত্ব করেছেন, সিলেকশন প্যানেলেও লিড দিয়েছেন। নেতৃত্ব দেওয়ার অভিজ্ঞতায় অনেকের চেয়ে এগিয়ে থাকা ফারুক সফল হতে চান তার নতুন কাজে। বলেছেন, সবকিছু ফেলে ক্রিকেট উন্নয়নই মূল অগ্রাধিকার। ক্রিকেট উন্নয়ন সবচেয়ে প্রায়োরিটি, বাট ক্রিকেট উন্নয়ন করতে গেলে তো আরও কিছু জায়গা আছে যেগুলো হাত দিতে হয়। সো আমি তো সবসময় আমার ইন্টারভিউতে আমি সবসময় বলি যে আপনার যেই স্টেক হোল্ডার যারা আছে, যারা সবসময় একটু পিছনের দিকে থাকে, আম্পায়ার, খেলার মাঠ, কোচিং, কিউরেটর, এই জায়গাগুলো আসলে আমার প্রায়োরিটি। ইতিমধ্যে নতুন দায়িত্বের মাস পেরিয়েছে ফারুক আহমেদের। তার সময়ে প্রথম হোম সিরিজ সাউথ আফ্রিকার বিপক্ষে। বিসিবির নিরাপত্তা পরিকল্পনায় সন্তুষ্ট হয়ে আসছে প্রোটিয়ারা। এরপর বিপিএল আয়োজনের চ্যালেঞ্জ নিতে যাচ্ছে ফারুক আহমেদের বোর্ড। আরিফ চৌধুরী, চ্যানেল আই, ঢাকা। সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজার পুণ্যলগ্ন শুভ মহালয়া আজ। রাজধানী ঢাকেশ্বরী মন্দিরে রয়েছেন সুলতানা হিমু, যাচ্ছে তার কাছে। হিমু, শারদীয় দুর্গাপূজার পুণ্যলগ্ন শুভ মহালয়ার পূজা আচারবিধি সম্পর্কে বিস্তারিত জানাবেন। প্রিয়াঙ্কা, শুরুতে জানিয়ে রাখতে চাই যে কিছুক্ষণ আগে শেষ হয়েছে শুভ মহালয়ার যে সকাল ৬টায় ঢাকেশ্বরী মন্দিরে যে পূজাটি অনুষ্ঠিত হয়, সেটি অনুষ্ঠিত হয়ে এর মধ্যে শেষ হয়ে গিয়েছে। এবং আজ সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দুর্গাপূজার পুণ্যলগ্ন যে শুভ মহালয়া, সেই শুভ মহালয়া শুরু হলো। এবং এই শুভ মহালয়ার মধ্য দিয়েই কিন্তু দুর্গাপূজার আনুষ্ঠানিকতা শুরু হলো, দেবী পক্ষের সূচনা হলো। হিন্দু শাস্ত্র এবং পুরাণ মতে দেবী দুর্গার সৃষ্টি হয়েছিল মহিষাসুর বধের জন্য। শিবের বর অনুযায়ী যখন মহিষাসুরকে কোনো দেবতা বা মানুষ হত্যা করতে পারবে না, বধ করতে পারবে না, তখন ব্রহ্মা, বিষ্ণু, শিব তাদের সম্মিলিতভাবে মহামায়া দেবী দুর্গার সৃষ্টি করেছিলেন। এবং 9 দিনব্যাপী যুদ্ধ করে দেবী দুর্গা মহিষাসুরকে বধ করে শুভ শক্তির উদয় করেছিলেন, অশুভ শক্তির বিনাশ করেছিলেন। এবং এবার দেবী দুর্গা ঘটকে চড়ে এসেছেন এবং ঘটকে চড়েই যাবেন, যার অর্থ হলো কিছুটা অশুভ। এবং এর পরিপ্রেক্ষিতেই কিন্তু দেবী দুর্গার যারা ভক্তবৃন্দ রয়েছেন তারা প্রত্যাশা করছেন যে দেবী দুর্গার আগমনে দেবী দুর্গাকে প্রার্থনা করে তিনি যাতে তার সঙ্গে করে সকল জরাজীর্ণতা এবং সকল অশুভ শক্তিকে সঙ্গে করে নিয়ে যান, সেই প্রার্থনাই কিন্তু তারা করছেন। এবং আজকে শুভ মহালয়ার যে চণ্ডীপাঠ, সেই চণ্ডীপাঠের মধ্য দিয়েই কিন্তু এই দুর্গাপূজার আনুষ্ঠানিকতা শুরু হলো। এবং ঠিক 6 দিন পর মানে 9ই অক্টোবর হবে মহাষষ্ঠী এবং 13ই অক্টোবর বিজয়া দশমী। এবং 5 দিনের এই দুর্গাপূজার যে উৎসবের যে আনুষ্ঠানিকতা, সেটি আজকের পূজার
মাধ্যমেই কিন্তু শুরু হলো এবং এই শুভ মহালয়ার মধ্য দিয়ে মন্দিরে মন্দিরে যে আচার এবং পূজা অনুষ্ঠিত হচ্ছে সেইগুলোর মধ্য দিয়ে ভক্তরা প্রত্যাশা করছেন যে সারা দেশে যে অবস্থা বিরাজ করছে, দেশের যে বর্তমান পরিস্থিতি, সেই বর্তমান পরিস্থিতির অনেকটাই আরও বেশি সুন্দর হয়ে উঠবে, আরও বেশি অশুভ যে শক্তিগুলো রয়েছে, অপশক্তি যেগুলো রয়েছে সেগুলো কিন্তু দূর হয়ে যাবে। প্রিয়াঙ্কা, ধন্যবাদ হিমু। সবুজে সাজাই বাংলাদেশ স্লোগানে ময়মনসিংহে বৃক্ষরোপণ ও চারা বিতরণ করেছে প্রকৃতি ও জীবন ক্লাব। বন বিভাগের সহযোগিতায় কালীবাড়ি প্রিমিয়ার আইডিয়াল হাই স্কুলে শিক্ষার্থীদের গাছের বিতরণের মাধ্যমে কার্যক্রমের উদ্বোধন করা হয়। পরিবেশের ভারসাম্য রক্ষা সবাইকে অন্তত একটি করে গাছ রোপণের আহ্বান জানান সুধীজনরা। শেখ মহিউদ্দিন আহমেদের তথ্য ও ভিডিও চিত্রে আফরোজা হাসির রিপোর্ট। বৈশ্বিক উষ্ণতা সহনীয় মাত্রায় রাখতে বাংলাদেশকে সবুজ বেষ্টনীতে ঘেরার পাশাপাশি প্রাকৃতিক বিপর্যয় মোকাবেলায় সারা দেশের মতো ময়মনসিংহেও বৃক্ষরোপণ করেছে প্রকৃতি ও জীবন ক্লাব। সবুজে সাজাই বাংলাদেশ এই প্রতিপাদ্যে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে প্রকৃতি জীবন ক্লাব ময়মনসিংহে। বিশ্বে 160 কোটি লোকের জীবিকা নির্ভর করছে এই গাছের উপরে। এই ফলদ, বনজ, ঔষধি এই গাছগুলো কিন্তু মানুষের নানা কাজে লাগছে। সুতরাং আমরা যত বেশি গাছ লাগাতে পারি আমাদের লাগাতে হবে, এই কর্মসূচিকে এগিয়ে নিয়ে যেতে হবে, তাহলেই উষ্ণতা কমবে। পাশাপাশি আমাদের কিন্তু এই যে জলবায়ুর যে জলবায়ুর পরিবর্তনের কারণে কিন্তু আমরা যে নানা সমস্যায় পড়ছি সেটার জন্য কিন্তু গাছের খুব দরকার। সুতরাং আসুন সবাই মিলে সারা বাংলাদেশে সবুজে ছেয়ে ফেলি এবং একসাথে হাতে হাত রেখে বৃক্ষরোপণ কর্মসূচিকে এগিয়ে নিয়ে যাই। গাছের চারা উপহার পেয়ে পরিবেশ সংরক্ষণে ভূমিকা রাখার কথা জানায় শিক্ষার্থীরা। প্রকৃতি ও জীবন থেকে যে আমরা গাছটি পেয়েছি, এই গাছটি আমরা বাসায় লাগাবো এবং যত্ন নিব। বৈশ্বিক তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে, আবার জলোচ্ছ্বাস যে পরিমাণ হচ্ছে, গাছ লাগানো খুবই প্রয়োজন। এখন যদি আমরা গাছ না লাগাই না হলে তো আমাদের পৃথিবী সজীব হবে না। ও গরম বাড়ছে, গাছ লাগানোর ফলে গরম কমবে আমাদের এখানে। গাছের সংখ্যা অনেক ছিল, অনেক খুশি গাছগুলো পেয়ে। প্রতি বছর অনেক গাছ নিধন করা হচ্ছে, এখানে যে আমাদেরকে গাছ দেওয়া হচ্ছে এটা আসলে একটা অনেক বড় একটা উপকারী জিনিস। মহতী উদ্যোগের প্রশংসা করে কর্মসূচি অব্যাহত রাখার কথা জানান সংশ্লিষ্টরা। সুন্দর প্রকৃতি, সুস্থ জীবন, এই প্রতিপাদ্য আমাদের প্রকৃত জীবন ক্লাবের এজন্য উত্তরোত্তর আরো বৃদ্ধি পায়। পৃথিবীকে সবুজময় করে গড়ে তোলার জন্য এরকম কর্মসূচির ভূমিকা অনস্বীকার্য। প্রকৃতির যে বিরূপ আচরণ আমাদের দিকে দেহে আসছে সেটার অলরেডি আমরা প্রমাণ পেয়েছি। আর সেটা থেকে মুক্তির জন্য আমার মনে হয় যে প্রকৃতি ও জীবন ক্লাবের যে আয়োজন আছে এর বিকল্প আর কিছু হতে পারে না। সবুজ ছাড়া আমাদের বাঁচার কোনো উপায় নাই, সেজন্য জীবন ও প্রকৃতি ক্লাব স্লোগান দিয়েছে সবুজে সাজাই বাংলাদেশ। এটাকে আমাদের সাকসেসফুল করতে হবে। যে পরিমাণে তাপমাত্রা আমরা লক্ষ্য করেছি, এইটাকে যদি প্রশমন করতে হয় তাহলে গাছের আর কোনো বিকল্প নাই। বিশিষ্টজনরা বলছেন সবুজ পৃথিবী গড়তে বৃক্ষরোপণের বিকল্প নেই। বাচ্চাদেরকে যদি কাজে লাগানো যায় গাছ লাগানোর ক্ষেত্রে আমার মনে হয় সবচেয়ে উপকৃত হবে দেশ। প্রতিনিয়ত যে ইন্ডাস্ট্রিয়ালাইজেশন সহ নানাবিধভাবে পরিবেশ দূষণ হচ্ছে সেটা মোকাবিলা করার জন্য একমাত্র উদ্ভিদেই রক্ষা করতে পারে এই ব্যাপক ক্ষয়ক্ষতির হাত থেকে। বৃক্ষরোপণের মাধ্যমে সারা দেশ সবুজে সবুজে ভরে উঠুক এমনটাই প্রত্যাশা সুধীজন, পরিবেশবাদী সহ সবার। আফরোজা হাসি, প্রকৃতি ও জীবন ডেস্ক, চ্যানেল আই। এবারে বাংলাদেশ ভারত টেস্ট সিরিজ। ফিরে এলাম বিরতির পর। এবারে খেলার খবর।